প্রতি মুহূর্তে রহস্যের হাতছানি, তাই স্কিপ না করে শেষ অবধি সম্পূর্ণটা দেখুন। ধূমপান, মদ্যপান, মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকর, তাই সম্পূর্ণরূপে বর্জন করুন। তারানাথের গ্রামের পাশেই রয়েছে তালসারির বন, আর এই তালসারির বনেই রয়েছে এক অতৃপ্ত প্রেত। এই ভয়ঙ্কর প্রেতের কারণে সেই গ্রামের অধিকাংশ মানুষ রুচি রুটি হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। গ্রামে থাকা মানুষজন অতিষ্ঠ হয়ে পালাতে শুরু করেছে। ভাগ্যক্রমে সেখানে পৌঁছান তারানাথ তান্ত্রিক। তখন তার প্রেত সাধনা সম্পূর্ণ। তিনি কি পারবেন এই প্রেতের আত্মাকে শান্ত করতে, বিদেহী আত্মাকে মুক্তি প্রদান করতে? শুরু হচ্ছে লেখক দীপক চন্দ্রের কলমে তারানাথ তান্ত্রিক ও তালসারির প্রেত। শুনতে থাকুন। বেজায় ঠান্ডা পড়েছে এইবারে। শীতের সকালে তারানাথের কথা খুব মনে পড়ছিল। আমি অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিলাম। এই ফাঁকে কিশোরী সেন এসে হাজির হলো আমার বাড়িতে। কে বিভূতি, আজকে তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে দেখছি। আজকে কিন্তু তোমাকে না নিয়ে আমি যাব না। আমি বললাম, আমি আবার কবে তোমার সাথে না গিয়ে থেকেছি? তারানাথের গল্প শুনতে আমিও তো খুব ভালোবাসি নাকি। অযথা কথা বাড়িও না। এই যে আমি সব গোছগাছ করেই ফেলেছি প্রায়। নাও, তাহলে এবারে বেরিয়ে পড়া যাক। কিশোরীকে সঙ্গে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। এরপরে মটলেনের কাছে পৌঁছতেই কিশোরী হালদারের দোকান থেকে তেলে ভাজা আর চপ কিনে নিল। পাসিং শোয়ের প্যাকেটটা আমি আগে কিনে নিয়েছিলাম। এই দেখো, আমার পকেটেই রয়েছে সেটা। তাই আমি অযথা দুশ্চিন্তা করছি না। নাও, এবারে আমাদের তারানাথের ভিটের দিকেই এগিয়ে যাওয়া উচিত হবে। কি বল? আমি ও কিশোরী তারানাথের ভিটের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি তারানাথের সদর দরজাখানা একেবারে হাট করে খোলা পড়ে রয়েছে। আমি চারিকে উদ্দেশ্য করে হাঁক দিলাম, চারি, আরে ও চারি। বাইরের দরজাখানা যে একেবারে হাট করে খোলা পড়ে রয়েছে গো। সেদিকে কি বিন্দুমাত্র খেয়াল আছে তোমার, নাকি একেবারেই ভুলে গেছো? চারি হন্তদন্ত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। এরপরে দেখলো দরজাখানা খোলা পড়ে রয়েছে। নিজের অলক্ষ্যে জিভ কাটলো সে। তখন কিশোরী চারিকে উদ্দেশ্য করে বলল, হে বাবা চারিমা, ভাগ্যিস আমরা আসলাম, না হলে যে কি অনর্থ হয়ে যেত কে জানে। এমনিতেই কলকাতা শহরে চুরি ছিনতাইবাজদের সংখ্যা বহুল মাত্রায় বৃদ্ধি পেতে শুরু করেছে। তারপর আবার এই বিপত্তি। ভাগ্যিস আমরা ঠিক সময়ে এসে হাজির হয়েছিলাম, না হলে যে কি হতো কে জানে। তারপর আমি আর কিশোরী চারিকে অনুসরণ করে তারানাথের ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি ও কিশোরী তারানাথের ঘরের ভিতরে ঢুকে পড়লাম। দেখি উনি রোজকার মতো এক মনে বসে ধ্যান করে চলেছেন। মনে মনে কি যেন একটা আওড়ে চলেছেন। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, এই যে ঠাকুরমশাই, আমরা দুটিতে কিন্তু আপনার কাছে এসে গেছি। আজকে আপনার কাছ থেকে শীতের রাতের একখানা হাড় হিম করা গল্প শুনবো বলে দিলাম। আপনি কিন্তু আমাদেরকে বোকা বানিয়ে যা হোক একটা গল্প শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন না। তারানাথ মৃদু হাসলেন। এরপরে বললেন, না রে বাবা, আজ পর্যন্ত কি এমনটা হয়েছে বলো তো দেখি?
আমি কি তোমাদেরকে মনের মতন গল্প না শুনিয়ে কোনোদিনও এখান থেকে বাড়িতে পাঠিয়েছি? ভেবে দেখো তো। কিশোরী হেসে জবাব দিল, সেটা অবশ্য ঠিকই বলেছেন, তবে আজকে আমাদেরকে আপনাকে বেশ ভয়ের একখানা গল্প শোনাতে হবে। যেমন ধরুন, গল্পে ভয়ও থাকবে, আবার সেই সঙ্গে হাস্যরসও থাকবে। মনে পড়ছে এমন কোনো ঘটনার কথা? কি হলো ঠাকুরমশাই, চুপ করে রয়েছেন যে? তারানাথ এরপরে বললেন, এরকমই একটি কাহিনীর কথা আমার এখন মনে পড়ছে। তখন আমি সবেমাত্র সাধনার কাজ সেরে বেনারসের থেকে ফিরেছিলাম। নিচের গ্রামে ফিরে আসবার পরেই ঘটেছিল একটা ভয়ঙ্কর ঘটনা। তালের বাগান ছিল আমাদের গ্রামে। সেই স্থানটির সম্পর্কে অনেকে অনেক কথাই বলতো, তবে সে কথা যে সত্যি হয়ে সকলের সামনে আসতে চলেছে সেটা একবারও ভাবেনি কেউ। তাল বাগানের কথা শুনতে আমার মনের মধ্যে এই ছোটবেলাকার সেই সকল ভয়ের মুহূর্তগুলো ফুটে উঠতে শুরু করলো। ঠাকুমা পুরনো দিনের তাল বাগানকে কেন্দ্র করে আমাদেরকে অনেক কাহিনী শোনাতেন। রাতে শুতে যাওয়ার আগে আমরাও সেই সকল কাহিনী শুনতাম আর ভয়ের বিষয়টিকে উপভোগ করতাম। সে ছিল সব হাড় হিম করা কাহিনী। শীতের রাতে তাল বাগানকে কেন্দ্র করে এক একটি কাহিনী রচিত হতো বললে ভুল হবে। এগুলো নাকি সব সত্যি কাহিনী। ঠাকুমা নিজেই নাকি এই সকল কাহিনীর সাক্ষী ছিলেন। সেদিন তারানাথের সামনে বসেও আমাদের ঠিক এরকমই একটি অনুভূতি হচ্ছিল। তারানাথ আমাদের অনুরোধে সেই কাহিনীর গর্ভে প্রবেশ করলেন। তবে প্রবেশের পূর্বে তিনি চপের প্যাকেট থেকে একখানা চপ বার করে মুখে পুরে চিবোতে থাকলেন। আসলে এইভাবেই তিনি পুরনো দিনের কথাগুলো মনে করতেন। অনেক দিনের আগের কাহিনী বলে কথা, সেই কারণে তাকে মনে করতে হতো। আমরাও সেই সময়টা চারির হাতের মাখা মুড়ি আর গরম গরম চা খেতাম। তারানাথের মনে পড়তেই তিনি বলতে শুরু করলেন, আসলে কি জানো তো বিভূতি, ওই সময়ে আমিও একেবারেই ছেলে মানুষ ছিল বলতে পারো। সবে মাত্র বেনারসের থেকে ফিরেছিলাম। তন্ত্রবিদ্যার কোনো কিছুই সেভাবে জানা ছিল না, আর তখনও সেভাবে আমি ধাতস্থ হয়েও উঠতে পারিনি বই কি। এই প্রকারে আমি নিজেকে এই সকল সাধনার পরিমণ্ডলের থেকে একটু বাঁচিয়ে রাখবারই এক প্রকার চেষ্টা করতাম। কিন্তু গ্রামে ফিরে যা দেখলাম আর যা শুনলাম, তারপরে আমার মনের মধ্যে সন্দেহের মেঘটা ধীরে ধীরে আরো বেশি মাত্রায় ঘনীভূত হতে শুরু করলো। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে বললাম। গ্রামের লোকেরাও আমাকেই সাহায্যের জন্য আকুতি জানালো। তাদের মতে আমি ভিন্ন নাকি কেউই এই সমস্যার হাত থেকে তাদেরকে রক্ষা করতে পারবে না। এই কথা শুনে আমিও খুব দুশ্চিন্তায় পড়লাম। তখন সবেমাত্র ফিরেছি, এমনিতেই শরীর বেশ ক্লান্ত। তারপরে আবার গ্রামের লোকেদের এই সকল নতুন উৎপাত, কি করে যে সবটা সামাল দেব ভাবতেই পারছিলাম না। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু হয়েছিলটা কি ঠাকুরমশাই? কোনো বড় বিপদ ঘটেছিল কি? বিপদ বলতে রস চুরি, তালের রস চুরি। তাল গাছ থেকে রস নিয়ে বাজারে বিক্রি করতে যেত অনেকেই। সেই বাগানে অনেক তালের গাছও ছিল।
কিন্তু সেখান থেকে রস চুরি যাচ্ছে কিভাবে এবং কার দ্বারা এটা কেউই ধরতে পারছিল না। গ্রামের লোকেরা একে অপরকে সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করেছিল। ভেবো না এটা কোনো সাধারণ ব্যাপার ছিল, এর সাথে জড়িয়ে ছিল আরো বড় ধরনের রহস্য। তবে সেই রহস্য যে অলৌকিক বিষয়ের সাথে জড়িত সেটা আমি একেবারে ধারণা করতে পারিনি। অলৌকিক বিষয় বলতে ভূত প্রেতের ব্যাপার। ভূত প্রেতের সাথে লড়াই করবার মতন শক্তি ও মানসিক সামর্থ্য কোনোটাই আমি তখনো জোগাড় করতে পারিনি। ফলে আমি আরো ঘাবড়ে গেছিলাম। কিন্তু কি করতাম, অগত্যা আমাকে এই কাজ করতেই হলো। গ্রামের মানুষের মঙ্গল কল্পে আমাকে এই সমস্যার সমাধান করতেই হলো। তবে আমি খুব সহজ সরল ভাবে এই সমস্যার সমাধান করেছিলাম। এবারে যদি এক কিশোরী জিজ্ঞাসা করে বসে যে কিসের সমস্যা, তাহলে বলবো ধীরে ধীরে এই বিষয়টির উপর থেকে আমি পর্দা সরাবো। এই মুহূর্তে যদি গল্পের আসল বিষয়টির কথা জানিয়ে ফেলি তাহলে তো সমস্যা হয়ে যাবে, গল্প শোনার মজাটাই আর থাকবে না। না না ঠাকুরমশাই, আপনি একেবারেই সঠিক কথা কানে বলেছেন। আপনি বরং এক কাজ করুন, আপনি আমাদেরকে ওই গল্পখানা বলুন। যেভাবে চাইছেন ওইভাবেই বলুন, অসুবিধে নেই। ধীরে ধীরে না হয় আমরা গল্পের আসল রহস্যের সাথে পরিচিত হতে পারবো। তারানাথ আমার কথায় বেশ আপ্লুত হলেন। এরপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, তোমার এই জিনিসটাই আমার বড় ভালো লাগে বিভূতি। তুমি কোনো দিনও কোনো কিছু নিয়ে হঠকারিতা করো না। এটাই তোমাকে আগামীতে একজন সজ্জন মানুষ হিসাবে আত্মপ্রকাশে অনেকটাই সাহায্য করবে। হ্যাঁ, কোন জায়গা পর্যন্ত বলেছিলাম আমি? ওই যে ঠাকুরমশাই, রহস্য উন্মোচন কী সব যেন ঘটে চলেছিল গ্রামে, আর সেই কারণে গ্রামের লোকেরা আপনার কাছে ছুটে এসেছিল, সেই বিষয়ে আপনি বলছিলেন ঠাকুরমশাই। তারানাথ পাশে শুয়ে আরো একখানা টান দিয়ে বলে উঠলেন, হ্যাঁ, ওইখানেই ছিলাম আমি। এবারে শোনাবো সেই সমস্যার কথা। আমি তো নিজের গ্রামে ফিরেছিলাম। নিজের কুটিরে বসে দেবী কালিকার আরাধনা করছিলাম। এ আরাধনার মধ্যেই আমি চিরকালীন শান্তি খুঁজে পেতাম। ওই কারণে মায়ের আরাধনায় লীন হয়ে থাকলে আমার সমস্ত দুঃখ কষ্ট দূরে সরে যেত। কোনো কিছু নিয়েই বিশেষ ভয় করতো না। তবে সেদিন একটা দমকা হাওয়া এসে হঠাৎ করে আমার বাড়ির জানালায় আঘাত করে বসলো, আর সাথে সাথে অশনির সংকেত ভেবে আমার ধ্যানটাও ভঙ্গ হয়ে গেল। আমি চোখ খুলে তাকাতেই দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম। সাথে সাথে পিছনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কে কে আছে দরজার বাইরে? বাইরে থেকে আওয়াজ ভেসে এলো, আগে ঠাকুরমশাই, এক বিশেষ দরকারে আপনার সাথে কথা বলতে এসেছি আমরা। কয়েকদিন ধরেই গ্রামের ভিতরে সব আজগুবি ঘটনা ঘটে চলেছে। কেন ঘটছে এসব ঘটনা, কিংবা কে ঘটাচ্ছে এসব ঘটনা, সেসবের কিছুই জানি না আমি। তাই এই বিষয়ে আমি ও আমার কিছু সঙ্গী আপনার সাথে কথা বলতে এসেছি। দয়া করে আমাদেরকে ভিতরে আসতে দিন।
আশা করি আপনি আমাদেরকে বঞ্চিত করে রাখবেন না। ওদের কথা শুনে আমার মনে দয়া জন্মালো। আমারই গ্রামের মানুষেরা আমার কাছে সাহায্যের জন্য এসেছে। হে, এমত অবস্থায় যদি আমি তাদেরকে সাহায্য না করি তাহলে কেমন দেখায়? আমি যদি তাদেরকে দূরে ঠেলে দিই তাহলে কেমন দেখায়? এই কারণেই আমি তড়িঘড়ি করে দরজার দিকে এগিয়ে গেলাম। তারপরে দরজাখানা খুলতেই 4 জন লোক আমার কুটিরের ভিতর প্রবেশ করলো। তাদের মধ্যে একজনকে আমি বেশ ভালো করেই চিনতাম। তার নাম ছিল কালু। কালুর চোখে মুখের অবস্থা দেখে মনে হচ্ছিল যদি সব থেকে বেশি বিপদে কেউ থেকে থাকে তাহলে সেটা সেই। আমি তাই কালুকেই আগে ভাগে জিজ্ঞাসা করে বসলাম, কি রে কালু, কি ব্যাপার বল দেখি? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তুই তো দিব্যি ব্যবসা করছিলি, আর তোকে আমি যতদূর চিনি তুই কিন্তু খুবই সৎ ও নিষ্ঠাপরায়ণ একজন মানুষ। তাহলে তোর আবার কোথায় সমস্যা হলো বলতো দেখি? এমন সময় দেখি কালুর চোখে জল, চোখ দুটো ছলছল করে উঠল। সে বলল, আপনি একেবারে ঠিক ধরেছেন ঠাকুরমশাই। লোকে ঠিকই বলে আপনি মানুষের মুখ পড়ে সব কিছু নিমেষে বলে দিতে পারেন। আপনি ঠিক কথাই বলেছেন। আমারই যত সমস্যা, এদেরও সমস্যা রয়েছে। তবে আমার ব্যবসাটাকে লাটে তোলবার উদ্দেশ্যে কেউ চক্রান্ত শুরু করেছে। কিছুতেই রস নিয়ে গিয়ে হাটে বিক্রি করতে পারছি না। সে কাজ করবার আগেই দেখছি রসের বালতি একেবারে ফাঁকা। কে সেই রস খেয়ে নিচ্ছে, আর কেনই বা খেয়ে নিচ্ছে, কিছুই আন্দাজ করতে পারছি না। এখন কি করি বলুন তো দেখি? এসবের আসল কারণ কি খেয়ে বলবে আমাদেরকে? আপনি ছাড়া তো কেউই এই কাজে আমাদেরকে সাহায্য করতে পারবে না। ঠিক কি ঘটেছে একটু পরিষ্কার করে বলা যায় কি? ওই তাল বাগানটা আগে জমিদারের অধীনে ছিল। ওখানে অনেক কর্মচারী কাজও করত। তারা একসাথে ওই বাগানটি দেখাশোনা করত। কিন্তু এরপরে ওই বাগানটিকে কেন্দ্র করে ওই কর্মচারীদের মধ্যে বচসা সৃষ্টি হয়েছিল। সেই বচসা রোধ করা জমিদারের পক্ষে সম্ভব ছিল না। সেই কারণে তিনি একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেটি ঠিক কী সিদ্ধান্ত, এই বিষয়ে কেউই স্থিরভাবে কিছু জানতে পারেন না। কেউ মারা গিয়েছিল কিনা সেই ব্যাপারেও আমরা নির্দিষ্ট করে কিছুই জানি না, ফলে বলতেও পারবো না। তবে অনেকেই বলেন ওই তালের বনে নাকি প্রেতের উপদ্রব রয়েছে। তারপর থেকে নাকি ওইখানে জমিদার পরিবারের আর কেউই যেতে চাইতো না। তাদের মধ্যেও একটা ভয় তো অতি অবশ্যই ছিল। সেটাই এখন আশঙ্কার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। কি করি বলুন তো দেখি? আমি সবটা শুনলাম, এরপর বললাম, আমারই গ্রামের ভিতরে এই কাণ্ড ঘটে চলেছে, অথচ দেখো আমি কিছুই জানি না। ওই পুরনো তাল বাগানটার কথা আমিও শুনেছিলাম, কিন্তু সে তো অনেক কাল আগেকার কথা। এখন কি করে ওই বিষয়টি সত্য প্রমাণিত হতে পারে? না না, হয়তো মানুষে মুখে মুখে এই বিষয়টিকে রটিয়ে দিয়েছে। সেই কারণেই তোমাদের সকলের মধ্যে একটা ভয় কাজ করছে। তবে এই ইতিহাস আসলে কি আমি জানি না, আমাকে জানতে হবে। তবেই আমি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারবো। তবে এর জন্যে আমাকে গ্রামে
পরিভ্রমণ করে দেখতে হবে। কিছু না কিছু তো আমার নজরে পড়বেই, সেটাই আমাকে দেখতে হবে। তারপরে আমি তোমাদেরকে জানাতে পারবো। আমার কথা শুনে ওরা সকলেই শান্ত হলো। এরপরে কালু বলল, বেশ ঠাকুরমশাই, তবে আপনি না হয় গ্রামে টহল দিন, আমরা বরং আজকে বাড়িতে ফিরে যাই। আমি ওদেরকে সায় দিয়ে বললাম, আচ্ছা বেশ, তাহলে তোমরা আজকে যে যার বাড়িতে ফিরে যাও। ওই তাল বনে গিয়ে আমাকে একটা রাত কাটাতে হবে। যদি সেখানে কোনো কালো শক্তির বাস থেকে থাকে, তাহলে আমি ঠিকই সেটা আন্দাজ করতে পারবো। এইটুকু তোমাদেরকে কথা দিলাম। আর নিজের অর্জিত সবটুকু শক্তির বিনিময়ে আমি সেই কালো শক্তিকে প্রতিরোধেরও চেষ্টা করব। ওরা সকলে চলে গেল। এরপরে আমি এক মনে পুনরায় ধ্যান করতে বসলাম। ধ্যানের মধ্যে যা দেখলাম সে কথা শুনলে তোমরা একেবারে অবাক হয়ে যাবে। ঠাকুর মশাইয়ের মুখ থেকে এই কথা শুনে আমরা সকলেই আরো কৌতূহলী হয়ে উঠলাম। এরপরে তাকে উদ্দেশ্য করে বললাম, কেন ঠাকুর মশাই, কি দেখেছিলেন আপনি সেখানে? আমাদেরকে বলুন দেখি। ঠাকুর মশাই পুনরায় চিন্তায় ডুবলেন। এরপরে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি এক মনে ধ্যান করছি, তখন দেখলাম একটি ছায়া, একটি আবছা কালো ছায়া আমাকে লক্ষ্য করে এগিয়ে আসছে। হঠাৎ করেই সেটি আমার কাছাকাছি এসে গায়েব হয়ে গেল। তবে গায়েব হয়ে যাওয়ার পূর্বে আমাকে জানান দিয়ে গেল, চলে যা, চলে যা তারানাথ এখান থেকে। আমার পিছু করার চেষ্টা করিস না, ভাবিস না কিন্তু এত সহজে তুই আমাকে বাগে আনতে পারবি। মনে রাখিস আমার কথাগুলো। চলে যা, চলে যা বলছি এখান থেকে। এই কথাগুলো বলেই সেই প্রেত আমার চোখের সামনে থেকে এক নিমেষে গায়েব হয়ে গেল। আমিও চোখটা তাড়াতাড়ি করে খুললাম। দেখি সামনে সবকিছু স্বাভাবিকই রয়েছে। আমি যে এতক্ষণ নিজের কুটিরে বসেই ধ্যান করছিলাম সে কথা আমি প্রায় ভুলেই গেছিলাম। এতক্ষণ মনে হচ্ছিল আমি যেন বাইরে কোথাও বসে রয়েছি। বাইরে বললে ভুল হবে, মনে হচ্ছিল আমি তালের বাগানে বসে রয়েছি। সেখান থেকেই ওই ভয়ঙ্কর কণ্ঠটি ভেসে আসছে আমার দিকে। আমাকে লক্ষ্য করে কেউ অলক্ষ্যে বাণ ছোড়বার চেষ্টা করে চলেছে। তখন বুঝলাম কেউ আমাকে ইশারা করছে। এবারে আর বাড়িতে বসে নয়, ওইখানে গিয়েই আমাকে বাকি সত্য কথা জানতে হবে। তবে তার আগে কালুর বাড়িতে একবারটি যেতেই হবে। ওর স্ত্রীর সাথেও এই বিষয়টি নিয়ে আলোচনা করে দেখতে হবে।
হতেও তো পারে সে অনেক কিছু জানে, সে এই বিষয়ে অনেক তৎপর। দেখাই যাক না ব্যাপারটা। সেদিন রাতটা কোনো রকমে অতিবাহিত হয়ে গেল। এরপরে ভোরের আলো ফুটতেই আমি সজাগ হয়ে গেলাম। রাতের কালিমার সরে যেতেই মনে হলো এবারে হয়তো নতুন করে কোনো রহস্যের উপর থেকে পর্দা সরবে, আর সেটিকে ঘিরেই আমাকে কৌতূহলের অবসান ঘটাতে হবে। কিন্তু কি এই রহস্য? কে এই প্রেত? আমি এটুকু বুঝতে পেরেছিলাম যে এই কাজ কোনো সাধারণ মানুষের নয়, এই কাজ একটি প্রেতের। আর সেই প্রেত কেনই বা তাল বনের উপরে নিজের করায়ত্ত প্রতিষ্ঠা করতে চাইছে, সেটি ছিল সব থেকে বড় ভাবার বিষয়। তবে জনে জনে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করাটাও একেবারেই ঠিক বলে মনে হলো না আমার। তাই আমি ভাবলাম, যাই একবার কালুর স্ত্রীর সাথেই বরং আমি কথা বলে দেখি, ওনাকে জিজ্ঞাসা করে দেখি যদি কোনো কিছু জানতে পারা যায়। আর গ্রামের বেশ কয়েকজনের সাথেও এই বিষয়ে আলোচনা করে দেখি, যদি তারা কোনো সুরাহা করতে পারেন। এই বলেই আমি জল খাবার খেয়ে বেরিয়ে পড়লাম কালুর ভিটের উদ্দেশ্যে। গিয়ে শুনলাম কালু বাড়িতে নেই, সে এক বিশেষ কাজে শহরে গেছে। কালু স্ত্রী অমলা বাড়িতেই ছিল। সে আমাকে দেখে প্রণাম ঠুকে ভিতরে আসতে বলল। আসুন ঠাকুরমশাই, আপনি তো কোনো দিন আমাদের পেটেতে আসেননি। আপনার পায়ের ধুলো যে এখানে কোনোদিনও পড়বে সেও তো ভাবতে পারিনি। আপনি এখানে এসেছেন দেখে খুবই ভালো লাগছে। কিন্তু কেন হঠাৎ? কিছু কি ঘটেছে? আপনি এভাবে তাকিয়ে রয়েছেন কেন? আপনার মুখ চোখ দেখে মনে হচ্ছে কোনো বিপদের সংকেত পেয়ে আপনি এখানে এসেছেন। এ কি ব্যাপার বলুন তো? এমন সময় দেখি কালুর বাচ্চা ছেলেটি ঘরের মধ্যে দিয়ে এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে। ওই বাচ্চাটির মুখের দিকে তাকাতেই আমার বুকের ভিতরটা একেবারে হালকা হয়ে গেল। ভাবলাম, যদি কালুর কিছু হয়ে যায় তখন এই শিশুটির কি হবে? কে দেখবে এদেরকে? এ যে অনাথ হয়ে যাবে। কারণ কালুর কিছু হলে তার স্ত্রীও এই শোক সহ্য করতে পারবে বলে মনে হয় না। সে তো স্বামীকে চোখে হারায়। আসলে অমলার বলা কথাগুলির মধ্যে দিয়ে আমি তার স্বামী ও সন্তানের প্রতি গভীর অনুরাগের বিষয়টি আন্দাজ করতে পারছিলাম। সেই কারণেই আমি আর কোনো কথা বলতে চাইলাম না। তবুও অমলা আমাকে নানানভাবে প্রশ্ন করেই চলল। কি হয়েছে ঠাকুরমশাই? একবারটি বলুন না, কি হয়েছে? আপনি কি জল খাবেন? আমি হ্যাঁ বললাম। সাথে সাথেই অমলা গ্লাসে করে জল নিয়ে এসে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন ঠাকুরমশাই, আপনার জন্য জল নিয়ে এসেছি। আমি ঢক ঢক করে সবটুকু জল খেয়ে ফেললাম। আসলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার ফলে গলাটাও তো শুকিয়ে গেছিল। ওই টাটকা পোড়া রোদের মধ্যে মোকাবিলা করাটা কি খুব সহজ নাকি? সেই কারণে আমি আরো জলটুকু খেয়ে নিলাম। এরপরে নিশ্চিন্ত হয়ে বসলাম। ভাবলাম, এত বেশি উতলা হলে অমলাকে আমি কিছুই জিজ্ঞাসা করতে পারবো না, আর সে আমাকে
সেভাবে কিছুই জানাতে পারবে না। এই কারণে আমাকে ঠান্ডা মাথায় শান্ত হয়ে ওকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে হবে। আমি অমলাকে উদ্দেশ্য করে বললাম, অমলা, কালুর তো ব্যবসার ক্ষেত্রে একটা মস্ত বড় সমস্যা হয়েছে। সে কি তোমাকে এই বিষয়ে কিছু জানিয়েছে? অমলার চোখে দেখি জল ছলছল করে উঠল। সে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, আমি সবটাই জানি। আসলে গ্রামে অনেকেই ওর শত্রু। তারা কেউই চায় না ওর ভালো হোক। তারা কেউ চায় না ও জীবনে উন্নতি করুক, স্ত্রী ও আর সন্তানের সাথে ভালো থাকুক। গ্রামের মোড়লের ওই ছেলেটাকে তো আপনি চেনেন। ও বড্ড অসভ্য প্রকৃতির। ও সব সময় আমার কালুর পিছনেই পড়ে থাকে। কিভাবে ওকে নিচু দেখানো যায় সেই চেষ্টাই করতে থাকে। ওদিকে ওর অবস্থা তো আপনি জানেন, 7 চড়ে রা নেই। কিন্তু এভাবে চুপ করে থাকলে কি হবে বলুন তো দেখি? আমি কতবার করে বললাম মোড়ল মশাইয়ের সাথে গিয়ে তুমি এ বিষয়ে কথা বলো, কিন্তু মোড়লের ছেলের বিষয়ে সে একটি কথা বলতে নারাজ। পাছে আবারও কোনো সমস্যা হয়ে যায়, পাছে মোড়ল মশাই ওর ব্যবসার স্বাধীনতায় হস্তক্ষেপ করে। জানেনই তো বড়লোকদের ব্যাপার, ক্ষমতার অপব্যবহারই করতেই সকলে পছন্দ করে। কে আর ক্ষমতাকে ভালো কাজে ব্যবহার করতে চায় বলুন? আমি অমলার মুখে সবটাই শুনলাম, আর শুনবার পরে এটাও বুঝলাম যে সে কিছুই জানে না। সে এখনো সাধারণ মানুষজনকে কাজের জন্য দায়ী করে বেড়াচ্ছে। আসল বিষয়টা কারুর চোখের সামনে আসেনি। আমি অমলাকে উদ্দেশ্য করে বলেই ফেললাম, দেখো অমলা, আমি তোমাকে এই বিষয়ে কিছু কথা বলতে চাই। কিছুদিন আগে তোমার স্বামী কালু বেশ কিছু বন্ধুকে সাথে নিয়ে আমার কুটিরে এসেছিল। ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা করতেই তারা এসেছিল। তালের রস হাটে বিক্রি করে যেটুকু টাকা লাভ হচ্ছিল তা দিয়েই এরা সকলে সংসার চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এদের দাবি ছিল তালের রস নাকি কমে যাচ্ছে। দিনের বেলাতে যখন তারা তাল গাছ থেকে বালতি নামিয়ে হাটে বিক্রি করতে যাচ্ছে, তখন দেখছে সেখানে রসের পরিমাণ অনেকটাই কমে গেছে। সারা রাত ধরে রস সংগ্রহ করবার পরে কি করে রসের পরিমাণ এতটা কম থাকতে পারে, এটা নিয়েই তারা খুব চিন্তিত হয়ে পড়েছে। তারা আমার সামনে গোটা ব্যাপারটা আলোচনা করছিল ঠিকই, কিন্তু আমার মনটা জানি না কেন কু ডাকছিল। কারণ যেদিন ওরা আমার বাড়িতে আমার সাথে দেখা করতে এসেছিল, সেদিন আমি মহাকালীর ধ্যান করছিলাম। আর সেই ধ্যানের মধ্যে আমি এমন কিছু দেখি যা আমার ধ্যান ভঙ্গ করে দেয়। আর আমার কুটিরের জানলাটা কেঁপে ওঠে একদম হাওয়ায়। এই ঘটনা কোনো সাধারণ ঘটনা ছিল না। যখনই কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো অশনির সংকেত কাজ করতে থাকে, কিংবা কোনো কালো শক্তি নিজের প্রভাব বিস্তার করতে থাকে, তখন প্রকৃতি আমাকে এইভাবে জানান দিয়ে যায়। আর সেদিনও আমার সাথে ঠিক তেমনটাই ঘটেছিল। ওরা গোটা ব্যাপারটা আমাকে জানানোর পরে যখন বাড়ি চলে গেল, তখন আমি আবার ধ্যানে বসেছিলাম। আর ঠিক সেই সময় আমি যা দেখতে পেলাম সেটা কোনো সাধারণ বিষয় ছিল না। অমলা সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করলো, তাহলে বিষয়টা ঠিক কী ছিল ঠাকুরমশাই? এত ইতস্তত করছেন কেন? আমাকে বলুন না, কি দেখেছিলেন আপনি? প্রথমে ভাবলাম
অমলাকে সবটা বলা ঠিক হবে কিনা, কিন্তু তারপর মনে হলো কতদিনই বা বিষয়টিকে ধামা চাপা দিয়ে রাখা যায়। তার চেয়ে বরং ওর সামনে এই বিষয়টা বলেই ফেলি। এই কথা ভেবে আমি ওকে উদ্দেশ্য করে বললাম, আসলে ব্যাপারটা কি হয়েছিল সেটা নিয়ে আমি নিজেও যথেষ্ট সমস্যায় রয়েছি। অনেক কাল আগের ঘটনা তো, তাই গোটা ব্যাপারটার উপর থেকে রহস্যটাকে সরিয়ে ফেলার কাজ খুব কঠিন হয়ে যাচ্ছে। অমলা কিন্তু এটুকু বুঝতে পেরেছি, ওই তালের বাগানে প্রেতের উপদ্রব রয়েছে, কোনো ভয়ঙ্কর পিশাচ রয়েছে বলে এই কাণ্ড ঘটে চলেছে। সে কিছুতেই সেই বাগান থেকে যেতে চাইছে না, আর যেতে চাইছে না বলে এই বাগানে যারা যাচ্ছে কিংবা ওই বাগানে থাকা তালের গাছের রস নিয়ে নিজেদের অর্থনৈতিক উন্নতির চেষ্টা করছে, তাদের প্রত্যেকের পথে বাধার সৃষ্টি করতে চাইছে সে। পিশাচের কাজই তো তাই। একবার মানুষের দুর্বলতা তোদের চোখের সামনে ধরা দিলে তারা সেটিকে কেন্দ্র করে মানুষকে ব্যতিব্যস্ত করতে শুরু করে। বারবারই বিষয়গুলিকে তাদের সামনে প্রকাশ্যে তুলে ধরতে থাকে, ভয় দেখাতে থাকে, যাতে সে যা চায় মানুষজন তাকে দিতে বাধ্য হয়। এক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে বলতে পারো। আমি যেটুকু দেখেছি সেটা ধ্যান যোগে দেখেছি কেবল, এখনো পর্যন্ত নিজের চোখে দেখবার সুযোগ ঘটেনি। আজকে রাতের বেলা আমি ওই তাল বাগানে টহল দিতে যাব। যদি সেখানে অস্বাভাবিক কিছু নজরে পড়ে তবে আমি আরো নিশ্চিন্ত হয়ে যেতে পারবো। কিন্তু ওখানে যাওয়ার আগে আমি একবার তোমাদের সাথে আলাপ আলোচনা করে যেতে চেয়েছিলাম। কালু এখানে উপস্থিত থাকলে খুবই ভালো হতো, কিন্তু যেহেতু সে এখানে উপস্থিত নেই তাই আমি তার উপর জোর খাটাতে পারি না। আর তোমার কথাগুলিকেও একেবারে অযৌক্তিক বলে প্রমাণিত করতে পারি না। আমি হলাম সাধক মানুষ, তাই আমি সাধনার শক্তি বলে এমন অনেক কিছুই আবিষ্কার করতে পারি যা তোমরা কল্পনাও করতে পারবে না। তাই তোমাদের চোখের সামনে যেটুকু রয়েছে সেটুকুকেই তোমরা সত্য বলে মেনে নিয়েছো। সাধারণ মানুষের কাজ ভেবে গোটা বিষয়টার উপরে আলোকপাত করেছো, কিন্তু আমাদের ভাবনা এবং বাস্তবের মধ্যে অনেক অমিল থেকে যায়। জটিলতা পেরিয়ে সেই সকল অমিলগুলোকে একত্রিত করে তার মধ্যে থেকে মিল খুঁজে বার করবার চেষ্টা করতে হয়, আর সেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না। কেবলমাত্র সম্ভব হয় একজন সাধকের পক্ষে। তুমি চিন্তা করো না, আমি যে আজকে এখানে তোমার সাথে আলাপ আলোচনা করতে এসেছিলাম কিংবা তোমাকে এই সকল ঘটে যাওয়া ঘটনার কথা জানিয়েছি, এই ব্যাপারে কালুকে এই মুহূর্তে কিছু জানাতে হবে না, কেমন? আজকের রাত্রে আমি ওই তাল বাগানে যাই, সেখানকার পরিস্থিতি সম্পর্কে অবগত হই, তারপরে না হয় আমি তোমাকে নিজের থেকে সেই জানাবো। তোমাকে এবং কালুকে উভয়কেই সবটা জানাবো। তার আগে কাউকে কিছু জানাতে যেও না, কারণ
এই মুহূর্তে গ্রামের সকলেই এক অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। কেবলমাত্র কালু নয়, ওখানে আরো অনেকের কেনা গাছ রয়েছে। এরা সকলেই গ্রামের পঞ্চায়েত প্রধানের কাছ থেকে ওই জমিটি কিনেছিলেন। জমিটি অনেকভাবে বিভক্ত হয়ে যাওয়ার পরে এক একটি গাছের দায়িত্ব পায় এক একজন। এর মধ্যে অনেকে একাধিক গাছ অনেক মোটা টাকায় কিনেছিল। পঞ্চায়েত জমিদারি শাসন সমাপ্তির পরে নিজের কাঁধে ওই জমির দায়িত্ব নিয়েছিল। ফলে এখন তাকে সেই দায়িত্ব গ্রহণ করে যেতে হচ্ছে, যেহেতু এটি একটি অলৌকিক বিষয়। তাই সচরাচর সাধারণ মানুষের নজরে আসেনি। আজকে রাতে আমি সেখানে গেলে সবটাই হয়তো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। অম্বুলা সবটা শুনবার পরে চমকে উঠল। এরপরে আমাকে উদ্দেশ্য করে বলল, ঠাকুরমশাই, আমরা শেষ পর্যন্ত এই সমস্যার হাত থেকে মুক্তি লাভ করতে পারবো তো? কালু ছাড়া কিন্তু আমার আর কেউ নেই। তার ক্ষতি কোনো হয়ে গেলে কি যে করবো, তার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? আমি জানতাম আমার মুখে ভূত প্রেত পিশাচের কথা শুনে অমলা ঘাবড়ে যাবে। শুধু সে কেন, তার স্থানে যে কেউ থাকলে তার সাথে এমনটাই ঘটতো বই কি। তাই আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, আমি আমার সাধনার দ্বারা অর্জিত শক্তির মাধ্যমে গোটা বিষয়টিকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখবার চেষ্টা করব। যদি সেই প্রেতাত্মার সাথে আমাকে লড়াই করতে হয় তাহলে সেটাও করব। লড়াই করে মানুষকে বেঁচে থাকতে হয়। পরিস্থিতি যে কোনো মুহূর্তে প্রতিকূল আকার ধারণ করতেই পারে, কিন্তু তার জন্য ভয় পেয়ে পিছনে সরে গেলে চলবে না। আমাকেই কাজ করতে হবে। আমি এখন আসি। সামনেই অমাবস্যার মধ্যে এই কাজ আমাকে সেরে ফেলতে হবে। অমাবস্যা পেরিয়ে গেলে এই পিশাচের শক্তি অধিক বৃদ্ধি পাবে, আর তখন তাকে প্রতিরোধ করা আমার মতো সাধারণ সাধকের পক্ষে সম্ভব হবে না। তাই আমাকে যা করতে হবে অমাবস্যার আগেই করতে হবে। তোমরা সকলে সাবধানে থেকো। অবলাকে এই কথাগুলো বলে আমি সেদিন তার বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। এরপরে রাত হবার প্রতীক্ষায় ছিলাম। রাত হলো, শীতের প্রকোপ বাড়ল। তবে আমি সব কিছুকে ঝেড়ে ফেলে এগিয়ে চললাম সেই তাল বনের দিকে। তাল বনের ভিতরে প্রবেশ করতেই দেখি সজোরে ঝড় উঠেছে, জোরে জোরে বাতাস বইছে, আর সেই সাথে মেঘের গর্জন শুরু হয়েছে। অসময়ে শীতকালে এমন আবহাওয়ার পরিবর্তন বলতেই পারছো তোমরা, এ অশনি সংকেত ছাড়া আর কিছুই হতে পারে না। আমি এগিয়ে গেলাম সেদিকে। এরপরে বললাম, না, এখানে যে করেই হোক আমাকে অপেক্ষা করতেই হবে। কিছু একটা তো চোখের সামনে ঠিকই ফুটে উঠবে। এই কথাগুলো ভাবতে ভাবতে সামনের দিকে তাকিয়েছি। হঠাৎ দেখি একটি পিশাচ ভয়ঙ্কর রূপ ধারণ করে এক তাল গাছ থেকে
আরেকটি গাছের দিকে উড়ে যাচ্ছে, আর তারপরে গাছের ডালে বসে ওই তালের বালতি উপর করে রস খাচ্ছে। এই দৃশ্য দেখে আমার শির দাঁড়াবে হিমেল রক্তের স্রোত নেমে এলো। আমি যা দেখছিলাম তা নিজের চোখে বিশ্বাস করতেই পারছিলাম না। কি করব, কি করা উচিত, কোনো কিছুই ধারণা করতে পারছিলাম না। তখন নিরুপায়ের মতন তাকিয়েই ছিলাম। এমন সময় মা কালিকার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। আবারও শক্তি ফিরে এলো। ভাবলাম, না, কিছুতেই আমি হার মেনে নেব না। এই পিশাচকে আমি জিতে যেতে দেব না কিছুতেই। এই কথা ভেবেই আমি কাজে নেমে পড়লাম। আমার কাছে ছিল একটি আশীর্বাদী ভস্য। আমি মন্ত্র পাঠ করে সেই ভস্য পিশাচটিকে লক্ষ্য করে ছুড়ে দিলাম। ওম হিম ক্লিম কম মে হং ক্লিম হিম মে হং ফট স্বাহা। পিশাচটির শরীরে ওই ভস্য লাগবার সাথে সাথেই সে চিৎকার করে উঠল, আর ওই গাছের থেকে উড়ে এসে দাঁড়ালো আমার একেবারে সামনে। ওর ওই বিভৎস মুখের দিকে তাকিয়ে আমার কথা শুনতে চাইল না। আমি জিজ্ঞাসা করলাম, কে তুই? এক্ষুনি বল, না হলে কিন্তু এই আশীর্বাদী ভস্যের দ্বারা আমি তোকে শেষ করে ফেলবো। তোর অস্তিত্ব থাকবে না। তোকে আমি এই জমি ছাড়া করবই। গ্রামের নিরীহ মানুষগুলোর পেটে এভাবে তোকে লাথি মারতে আমি কিছুতেই দেব না, কিছুতেই না। আমার কথাগুলো শুনেই হেসে উঠল ওই পিশাচ। এরপরে বলল, আমার সাথে খারাপ হয়ে আসছে আজ বহুদিন। জমিদারি শাসনের সময় থেকে এর কাজ হয়ে এসেছে। শুধু আমার সাথে কেন, এই জমিতে যারাই কাজ করতেন, যারা এই জমির দেখাশোনার কাজে নিযুক্ত ছিলেন, জমিদার ব্রজনারায়ণ তাদের সকলকে এই জমির কিছুটা করে হলেও ভাগ দেবেন বলেছিলেন। কিন্তু যখন আমরা সকলে মিলে তার কাছে ভাগ চাইতে গেছিলাম, তখন তিনি আমাদের সকলের উপরে চাবুক দিয়ে আঘাত আনতে থাকলেন। চাবুকে গায়ে আমাদের শরীরটাকে কত বিক্ষত করতে থাকলেন। এতে নাকি ওনার সুখ ছিল। উনি মানুষের উপরে অত্যাচার করে শান্তি পেতেন। যে জমিদারকে আমরা আমাদের ঈশ্বরের চোখে দেখতাম, সেই যে ভিতরে ভিতরে বিষচুর অধম কে জানতে পেরেছিল। ওই অত্যাচার সহ্য করতে না পেরে বেশিরভাগ কর্মচারী গ্রাম থেকে পালিয়ে গেছিল, আর বাদ বাকি যারা ছিল তারা জমিদারের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েও শেষে গ্রাম ত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু মাটি আঁকড়ে পড়ে রইলাম কেবল আমি, কারণ আমার কোথাও যাওয়ার সুযোগ ছিল না। সেই কারণে আমি কোথাও যেতেও পারলাম না। এই
বিষয়টির উপর ভরপুর সুযোগ নিলেন ওই জমিদার। রাতের পর রাত আমাকে এই তালের বাগানে পাহারা দিতে হতো। তখন তো আশেপাশে আরো ঘন জঙ্গল ছিল। সেখান থেকে রাতের অন্ধকারে ভেসে আসতো হিংস্র জন্তুর আর্তনাদ। আর সেই আর্তনাদের সুর কানে আসতেই আমি শিউরে উঠতাম। কে এসেছিল সেদিন আমাকে রক্ষা করতে? কেউ আসেনি। কেবল তামাশা দেখেছিল সকলে, আর কিছুই না। কিন্তু জমিদারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। তিনি তার সিদ্ধান্তে অটল থাকতে পছন্দ করতেন। আসলে শারীরিক নির্যাতন করেও তো শান্তি পাচ্ছিলেন না, তাই মানসিক নির্যাতন শুরু করেছিলেন তিনি। তবে আমি মুখ বুঝে দুবেলা দুটো অন্ন সংস্থানের কারণে সবটাই মেনে নিতে বাধ্য হয়েছিলাম। তালের রস আমার খুব প্রিয় ছিল। প্রায় ওই রস খাওয়ার জন্য লোলুপ হয়ে পড়তাম। একদিন সকলের অলক্ষ্যে গাছের উপরে বেয়ে উঠলাম। এরপরে রস খেতে শুরু করলাম। আর ঠিক তখনই পা পিছলে পড়ে গেলাম মাটিতে। সেই সাথে ওই রসের গড়াটাও একেবারে পড়ে চিরচির হয়ে গেল। মাটিতে পড়ে মাটির পাত্র ছিল বলে আর কিছু করবারও ছিল না। জমিদারের লোকেরা সেই দেখেই ছুটে এলেন আমার দিকে। আর তারপরে জমিদারকে গিয়ে খবর দিলেন। এই কথা শুনে জমিদার ছুটে এলেন সেখানে। আর একের পর এক চাবুকের আঘাত করতে থাকলেন আমার শরীরে। সেটি কোনো সাধারণ চাবুক ছিল না। চাবুকের সাথে ছিল কাটা তার। সেটির আঘাতে আমার শরীরের সব জায়গা কেটে যেতে লাগলো। আর সেই সকল স্থানে তিনি কাঁচা ডুম দলে দিতে শুরু করলেন। আমি চিৎকার করতে থাকলাম, কিন্তু কেউ সেদিন আমাকে বাঁচাতে এগিয়ে এলো না। মারতে মারতে আমাকে আধমরা অবস্থায় ফেলে সকলে চলে গেলেন। তখন এক ফোঁটা জলের আশায় আমি ওদের দিকে তাকিয়েছিলাম। চোখের সামনেটাও রক্তে একেবারে ঝাপসা হয়ে গেছিল। কিন্তু কেউ এলো না জলটুকু তুলে দিতে। ব্যাস, ওইভাবে পড়ে থেকে থেকে শেষ হয়ে গেলাম আমি। এরপরে কেউ আর এলো না আমার শ্রেয়টির সৎকার করতে। এখানেই পচে গলে মাটির সাথে মিশে গেলাম আমি, আর প্রেতে পরিণত হলাম। জমিদারকে শাস্তি দিতে পারিনি, তার আগে ওরা এই গ্রাম ছেড়ে পালিয়ে গেছিল। আসলে ও ছিল এক লম্পট। একাধিক মানুষের কাছ থেকে চুরি করেছিল। সেই সকল দেনার টাকা শোধ দেওয়া ওর পক্ষে থোড়ি সম্ভব ছিল। তাই
পালাতে বাধ্য ছিল সে, কিন্তু আমি কোথাও যেতে পারলাম না, কিছুতেই না। আর আমি যাব না, এইখানে থেকে এখন তালের রস খাবো। আর এই জমি এখন আমার, কারুকে আমি এখানে থাকতে দেব না, এমনকি এই গাছের রস বিক্রি করে কাউকে লাভ করতেও দেব না। যে সুখ আমি ভোগ করতে পারিনি, সেই সুখ আমি কাউকে ভোগ করতে দেব না। এই বলে সে প্রেত আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। আমি তো অবাক, কিছুতে মন্ত্র পড়েও তাকে আর নিজের সামনে নিয়ে আসতে পারলাম না। দুশ্চিন্তার মেঘটা যেন আরো জোরালো ভাবে আমাকে গ্রাস করতে শুরু করলো। অগত্যা কোনো উপায় না দেখতে পেয়ে আমি শেষে বেরিয়ে পড়লাম। তালবন থেকে ফিরে সেদিনটা মনটা ভীষণই ভারাক্রান্ত হয়ে পড়েছিল। প্রতিটি মৃত্যুর পিছনেই যে কেন এরকমই একটি নৃশংস ইতিহাস লুকিয়ে থাকে, সেটির কথা ভেবে আমি খুবই বিমর্ষ হয়ে পড়েছিলাম। কিন্তু কালুর সাথে সাক্ষাতের বিষয়টাও ততটাই প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। সেদিন রাতটা কোনো রকমে নিদ্রাহীনভাবে পার করে ভোরের আলো ফুটতেই আমি গিয়ে হাজির হলাম কালুর ভিটেতে। সেখানে তাকে পেয়ে আমি সবটাই জানালাম। এরপর অমলাকে যে কথাগুলো কালুকে জানাতে বারণ করেছিলাম, সেগুলো তার সামনে স্পষ্ট করলাম। কালু সবটা শোনাবার পর বলল, এখন এইসবের থেকে রক্ষা পাওয়ার উপায় কি বলতে পারেন ঠাকুরমশাই? আপনি যা বলছেন তাতে করে তো মনে হয় না এই প্রেতের আসক্তি এত সহজে যাবে। আর তাকে যদি মুক্তি দেওয়া না যায়, তাহলে আমরা তো খুব তাড়াতাড়ি দেউলিয়া হয়ে যাব। কিছু তো একটা করুন আপনি। আমি অনেক ভেবে তাকে উদ্দেশ্য করে বললাম, উপায় আছে কালু, উপায় অবশ্যই আছে। যে সকল প্রেত এমন বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়ে, তাদেরকে এক বিশেষ উপায়ে শেষ করতে হয়। আমাকে পিশাচ মূঢ় সাধনা করতে হবে। আজকেই এই সাধনার শেষ প্রহরে আমি একটি কলাকে যজ্ঞের আগুনে নিয়োজিত করব। ওই কলাটি দুর্দান্ত আগুনের সংস্পর্শে এসেও বশীভূত হবে না। সেটিকে কালো অবস্থায় পাবে তুমি। এরপরে আজকের রাতের ভিতরেই তোমাকে তাল বনে যেতে হবে। ওই প্রেত এই কলার গন্ধ পেয়েই ছুটে আসবে তোমার দিকে। নিজের প্রাণের মায়া না করে তোমাকেই তার সাথে লড়াই চালিয়ে যেতে হবে। এরপরে ওই কলাটিকে খেতে হবে তোমাকে। তারপরে আমাকে স্মরণ করতে হবে। আমি সেখানে উপস্থিত হতে পারবো, তবে এক ঐশ্বরিক শক্তির দ্বারা আমাকে সেখানে উপস্থিত হতে হবে। মা কালিকার শক্তি থাকবে আমার শরীরে, আর থাকবে একটি ত্রিফলাযুক্ত ত্রিশূল। সেটির দ্বারাই আমি ওই পিশাচকে বধ করতে পারবো।
এটা মনে রেখো, এই কাজ খুবই সন্তর্পণে তোমাকে করতে হবে। মনে রেখো, কোনো রকমের ত্রুটি যেন না হয়। আমি যজ্ঞে বসলাম, ঠিক যেভাবে কাজ করব ভেবেছিলাম সেইভাবেই কাজ সম্পন্ন করলাম। এরপরে সেই কলাটিকে আমি ধরিয়ে দিলাম কালুর হাতে। সেটিকে হাতে নিয়েই কালুর শরীরে এক অসাধারণ শক্তি প্রবেশ করলো। দেখলাম তার চোখটা চিকচিক করছে। আমি বললাম, দেবী মায়ের কৃপা হয়েছে তোমার উপরে, তিনি তোমাকে বেছে নিয়েছেন ওই পিশাচকে দমনের উদ্দেশ্যে। যাও, এবারে তুমি ওই তাল বাগানের দিকে অগ্রসর হও, আর একেবারেই ভয় পাবে না। আমি ঠিক সময়ে সেখানে পৌঁছে যাব, কথা দিলাম। তবে আমাকে স্মরণ করতে কিন্তু একেবারেই ভুলো না। কালু আমাকে প্রণাম করে তালবনের দিকে রওনা হয়ে গেল। সেখানে যেতে কালুর সাথে ঘটল এক ভয়ঙ্কর বিপর্যয়। আমি ধ্যানে বসে সবটাই দেখতে পাচ্ছিলাম, কারণ ওই যজ্ঞের দ্বারা আমি সেই বিশেষ শক্তি অর্জন করতে পেরেছিলাম। কালুর দিকে এগিয়ে আসতে থাকলো সেই ভয়ানক পিশাচ। কিরে, তোকে বলেছিলাম না এখানে না আসতে? তোদের কাউকে না আসতে? কানে কোনো কথা যায় না নাকি? এত সহজে কি আমাকে তোরা হার মানাতে পারবি ভেবেছিস? কোনো দিনও নয়। এত সহজে আমি কিছুতেই এই তাল বন ছেড়ে যাব না, কিছুতেই না, কোনো মতেই না। দেখি তোদের কার কত শক্তি। এই বলে সেই পিশাচ যখন হাওয়ার চেয়েও দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকলো কালুর দিকে, ঠিক সেই সময় কালু কলাটিকে মুখে পুরে চিবোতে চিবোতে আমাকে স্মরণ করলো। আর তৎক্ষণাৎ আমার শরীরের মধ্যে থেকে বেরিয়ে আসতে থাকলো এক তীব্র জ্যোতি। পরিষ্কার অনুভব করলাম কোন শক্তি যেন আমার শরীরের ভিতরে প্রবেশ করেছে, আর সেই শক্তি আমাকে প্রতিনিয়ত ওইদিকে আকর্ষণ করেই চলেছে। আমি সেই আকর্ষণকে কোনো মতেই এড়িয়ে যেতে পারলাম না। এগিয়ে চললাম সেই দিকে। ওই স্থানে পৌঁছতেই দেখলাম আকাশ পথে এক ত্রিশূল এসে পড়েছে ঠিক আমার পায়ের সামনে। সেটিকে হাতে তুলে নিলাম আমি। দেখলাম সেই প্রেত উদ্যত হয়েছে কালুকে লক্ষ্য করে। সেই ত্রিশূলকে আমি ছুঁড়ে দিলাম ওই প্রেতের দিকে, আর সাথে সাথে সেটির তীক্ষ্ণ ফলাটি বিদ্ধ করল প্রেতের বক্ষদেশটি। একটা ভয়ঙ্কর আর্তনাদের শব্দ হলো চারিদিকে। ব্যাস, তারপরেই সবটা ধোঁয়াশায় পরিপূর্ণ হয়ে গেল। চোখের সামনে আর কিছুই দেখতে পেলাম না। কিছু ছাইয়ের টুকরো আকাশ পথে কোথাও যেন গায়েব হয়ে গেল। বাতাসের মধ্যে মিশে গেল তার অস্তিত্ব। বুঝতে পারলাম দূরে দেখতে পাওয়া
এক শুভ্র আলোক বিদ্রোহী ছিল ওই প্রেতের অস্তিত্বের সবটুকু। সে মুক্তি পেয়েছে, সে চলে গেছে। মুক্তির আনন্দে এখন সে পরিপূর্ণ। এতকালের অভিশপ্ত জীবনকে ত্যাগ করে অনেক দূরে শান্তির দেশে চলে যেতে পেরেছে সে। আমি এরপরে এগিয়ে গেলাম কালুর দিকে। কালু ভয়েতে একেবারে কুঁকড়ে গেছিল। সে আমার বুককে জড়িয়ে ধরল, হাও মাও করে কাঁদতে শুরু করলো। আমি তাকে বললাম, সাহসের পরিচয়টা যদি আজ তুমি না দিতে পারতে, তাহলে দেবী মায়ের এই শক্তিকে আমি কোনোদিনও কাজে লাগাতে পারতাম না। তোমার এই সাহসী গ্রামের নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখেছে যেন। এখন এই গ্রাম সম্পূর্ণরূপে বিপদমুক্ত। এখন আর এখানে কোনো বিপদ, কোনো আতঙ্ক নেই। এরপরে সত্যি আর কোনোদিনও তালের রসের পরিমাণ কমেনি। ওরা সকলে সে রস নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আসতো, আর এইভাবেই ওদের সংসার চলতো। সকলে শান্তিতে জীবন কাটাচ্ছিল। কিন্তু আমার আবারও ডাক এলো। আমি গেলাম বেনারসের দিকে। অনেক বছর পরে আবার গ্রামে ফিরে এসেছিলাম। তবে তখন আর সেভাবে কারোর সাথেই সাক্ষাৎ করিনি। এক প্রকার যাযাবরে জীবনযাপন করতে করতে মহাশক্তির মধ্যেই লীন হয়ে গেছিলাম বৈকি। বৈষয়িক জীবনের প্রতি আমার তেমন কোনো আসক্তি কিংবা মোহ কোনোটাই ছিল না। এইখানেই এই গল্প শেষ। তা কেমন লাগলো তোমাদের এই গল্প? এত পর্যন্ত বলি তারা না থামলেন। এরপরে আমি বললাম, এটি গল্প নাকি স্বপ্ন সেটাই তো আন্দাজ করতে পারলাম না। চোখের সামনে মনে হলো যেন স্বপ্ন দেখছিলাম এতক্ষণ। সত্যি অসাধারণ। তবে দেখলাম তারানাথের চোখের কোণে জল জড় হয়েছে। হয়তো সেই নির্লিপ্ত কষ্টের মুহূর্তগুলো আবারও তিনি নিজেকে আঘাত করবার স্বাধীনতা দিয়ে ফেলেছিলেন। আমরা তাই আর তাকে বিরক্ত করলাম না। আমরা বুঝলাম তারানাথ আবার নিজ ভাবনায় মগ্ন হয়ে গিয়েছেন। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম রাত্রির 8:30 বাজে। এবার আমাদের উঠতে হবে। তবে প্রতিবারের মতন এবারও তারানাথের অভিজ্ঞতা আমাদেরকে ভীষণ মুগ্ধ করেছে। আমরা জানি আমরা আবারও আসবো। আমাদের আসতেই হবে। তারানাথের অভিজ্ঞতা হোক কিংবা গল্পের স্বাদ গ্রহণের লোভে আবার আমি আর কিশোরী এসে উপস্থিত হব এই মঠ লেনের বাড়িটাতে। এইসব ভাবতে ভাবতে তারানাথকে বিদায় জানিয়ে উঠে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। তবে আবারও নতুন গল্প শোনবার ঝোঁকটা কিন্তু থেকেই গেছিল।